ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা দেহেজীব রায় পর্ব সংখ্যা 24। প্রিয়তা চিৎকার কি দিয়ে বলল, ছাড়ুন বলছি। শুদ্ধ ভাই, লাগছে তো, ছাড়ুন প্লিজ। শুদ্ধচরণ বিরক্ত হলো, কিন্তু সাথে সাথে তার বুড়ো কুচকে গেল। হঠাৎ করে তার বইয়ের গলাটা কেমন যেন অন্যরকম শোনালো। তার বইয়ের গলা সুমিষ্ট, এমন বাজখাই তো নয়। ধরপড়িয়ে ঘুম থেকে জেগে উঠল শুদ্ধ। পাশে তাকাতে খানিকটা চমকে গেল। তুহিনা ওর বিছানায় শুয়ে লজ্জা সরম মুখে মাথা নিচু করে আছে। সেকেন্ডের মধ্যে শুদ্ধের মাঝে বুঝে গেল। একটু সময় লাগলো না কি হয়েছে। ঘটনাটা ব্রেনে প্রসেস হতে শুদ্ধের মেজাজটা চট করে খারাপ হয়ে গেল। মাথাটা ধপ করে গরম হয়ে উঠল। সে রক্ত চক্ষু দিয়ে তাকালো তুহিনার দিকে। শুদ্ধের এমন ডাকানিতে লোক দেখে তুহিনা লজ্জা পেয়ে গেল। অমন ডাক চোখে দেখে আতঙ্কে গলা ফেটে ঢোক গিলল। শুদ্ধ সকাল সকাল এত ভালো একটা স্বপ্ন দেখছিল। আজকের দিনটা তার এত সুন্দর স্বপ্নটা দিয়ে শুরু হবে ভাবতে ভালো লাগছিল। এই মেয়েটা পুরোটা মুড খারাপ করে দিয়েছে। সে রাগে কটমট করতে করতে নিজের মনে বিড়বিড় করে বলল, সকাল সকাল এই নেকা মেয়েটার মুখ দেখতে হলো। তুহিনা শুদ্ধের একটু কাছে আসার চেষ্টা করে বলল, আপনার জন্য চা করে আনি শুদ্ধ ভাই। তুহিনার দিকে তাকাতে শুদ্ধের গা জ্বলে গেল। সে দাঁত কিরমির করে বলল, কেন, তুই কি এই বাড়ির কাজের লোক? তুহিনা একটু ভাব জমানোর চেষ্টা করলো। তোমার জন্য একটুকু করতেই পারি। তুহিনার এমন আদিক্ষেতা দেখে শুদ্ধের মেজাজ যেন আরো খারাপ হলো। সে বিছানা থেকে নেমে বজ্রকণ্ঠে ধমক দিয়ে বলল, এসব খেজুরি আলাপ আমার পছন্দ না। তুই আমার ঘরে নক না করে কোন সাহসে ঢুকেছিস? অ্যান্সার মি, ড্রাম ইট। তোকে না করতে কতদিন বারণ করেছি? এমন করবি না, আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবি না। সামান্য ম্যানার্সটা জানিস না তুই, সামান্যটা শিক্ষাটা নেই তোর। তুহিনার মুখটা অপমানে ছোট হয়ে গেল। এসব অপমানে তার সয়ে গেছে। তুহিনা চুপ করে থাকলে শুদ্ধের রাগের পারো যেন আকাশ ছিল। মনে হচ্ছে এই বেয়াদব মেয়েটাকে থাপড়ে সোজা করে দিতে, কিন্তু এসব শুদ্ধের পার্সোনালিটির সাথে যায় না। তাই সে নিজেকে সংযম রাখে। ফাজিল মেয়ে একটা। শুদ্ধ এমন অবহেলা করে তুহিনার চোখ মুখ চরম অসহায়ত্ব ভর করলো। সে শুদ্ধের দিকে অসুসিদ্ধ হয়ে তাকে মনে মনে বলল, আপনি কি কোনোদিন আমার ভালোবাসাটা বুঝবেন না শুদ্ধ ভাই? সে চোখে জল মুছে নিয়ে মনে মনে শপথ করলো, তবে যত যাই হোক, আপনি যতদিন আমায় অপমান করুন না কেন, আপনাকে আপন করেই ছাড়বো। এটাই তুহিনার চৌধুরীর প্রমিস। তুহিনা আকাশ পাতাল ভাবতে দেখে শুদ্ধ ধমক দিয়ে দাঁত কটমট করলো। কি সমস্যা? কাম্মার মতো সামনে দাঁড়িয়ে না দেখে সর। আর সকাল সকাল তোর এখানে কি কাজ? নিজের বাড়ি ঘর দৌড় নেই? তুহিনা পূর্বের ন্যায় মাথা নিচে করে বলল, আপনার সাথে যাব, তাই এসেছি। সুদের মুখটা বিরক্তিতে তেতো হয়ে গেল। সে তুহিনার হাতটা ধরে টেনে নিয়ে ঘরের বাইরে যেতে যেতে সাজিয়ে উঠল, নেক্সট টাইম আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢোকা দুঃসাহস দেখালে মেরে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব, মাইন্ড ইট। বলেই চলে গেল। তুহিনার চোখ টলমল করলো। আর কত অপমান সে সহ্য করবে ভালোবাসার জন্য? মান সম্মান তো সে কবেই বিসর্জন দিয়েছে। কিন্তু শুদ্ধের কাছে তার কোনো মূল্য নেই। তুহিনার চোখের পানি গড়িয়ে পড়ে। সে শুদ্ধের দরজার বাইরে হাঁটু মুড়ে বসে পড়ে। চোখের পানি মুছে বলল, কেন আমাকে ভালোবাসেন না শুদ্ধ ভাই? আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? কেন আপনি আমার সাথে এতটা রূঢ় আচরণ করেন? তার কণ্ঠে অসহায়ত্ব ঝরে পড়ে। সে পুনরায় সাহস কণ্ঠে বলে, বলো না শুদ্ধ ভাই, আমার কোন দিনটা কম, কোন দিকটা কম? আমি কি দেখতে এতই খারাপ? একটু ভালো নই? আমার শিক্ষা দীক্ষার কি কোনো অভাব আছে, নাকি আপনার যোগ্য নই? তাহলে কেন প্রতিনিয়ত আমায় বিষাক্ত বানের আমাকে ক্ষতবিক্ষত করেন? তুহিনার কান্না থামছে না, কিন্তু হঠাৎ করে একটা প্রশ্ন তার মনে হলো। তার সাথে বিষময়ের সাথে চোখ ছানা বড় হয়ে গেল। মুখ থেকে অপমান আপনা আপনি বেরিয়ে গেল। আপনি কি কাউকে ভালোবাসেন শুদ্ধ ভাই? তুহিনার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ঘটনা। ঘরের মধ্যে শুদ্ধ কিছু অবিশ্বাস্য বাক্য, যা শুদ্ধের মুখ থেকে কখনো শুনতে পারেনি বা কল্পনা করতে পারেনি তুহিনা। তখন মনে হয়েছিল এগুলো তাকেই বলছে। কতটা বোকা সে! সে তো ভালো করেই জানে এসব কথা তাকে বলার মতো মানুষ শুদ্ধ নয়। তুহিনার অন্তরে ভয়ের বীজ গেঁথে গেল। ভালোবাসার মানুষকে না পাওয়ার চেয়েও বেশি কষ্ট ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়। চিন্তিত মনে সে উঠে দাঁড়ালো, মন শান্ত করলো, মাথা ঠান্ডা করার
ঠান্ডা করে ভাবার চেষ্টা করলো এই বিষয়ে সঠিক তথ্য তাকে কে দিতে পারে। সাথে সাথে দুটো মানুষের মুখ তার চিত্রপটে ভেসে ওঠে। প্রথমজন প্রণয়, কিন্তু প্রণয়ের প্রশ্ন করার সাহস তার নেই। প্রণয়কে দেখলে তার হাঁটু কাঁপে, সে কোনোদিনও প্রণয়ের সঙ্গে কথা বলেনি। আর দ্বিতীয়জন, তার কথা ভাবতে আশার আলো একটু ঝলকানি দিল তুহিনার মনে। সে ধীরে উঠে চলে গেল ড্রয়িং রুমের দিকে। তুহিনা আর পহেলিকার অবস্থা একদমই একই। দুজনেই ভালোবেসে শেষ হয়ে যাচ্ছে, শুধু পার্থক্য এইটুকু, পহেলিকা ভালোবাসা ধরে রাখতে ভুল রাস্তা বেছে নিয়েছে, আর তুহিনা এখনো ভুল পথে পা বাড়ায়নি। বা হয়তো সে জানেই না শুদ্ধের প্রিয়তমা সম্পর্কে। পহেলিকার তুহিনা ছোট থেকে প্রণয় আর শুদ্ধকে ভালোবাসতো, কিন্তু প্রণয় আর শুদ্ধ কোনোদিনই তাদের গুরুত্ব দেয়নি। ওরা ভালোবাসা বুঝতে চায়নি, ওদের সেই সময়টাই ছিল না। তারা দুজন কেবল একজনকে নিয়ে মত্ত ছিল, একজনেই মত্ত। আশেপাশে কে ওদের প্রতি ও কি অনুভব করছে না করছে তা নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। যদিও প্রহেলিকা আর তুহিনা প্রিয়তার তুলনায় অনেক বেশি বড় ছিল। প্রিয়তা তখন নিতান্তই শিশু, ভালোবাসার মতো কিছু ছিল না তার মাঝে। সে কেবল একটু সুন্দর আদরে মিষ্টি বাচ্চা, যার গোলুমোলু নীল চাহনি তাদেরকে বিমোহিত করেছিল। এছাড়া আর বিশেষ কিছু নয়। তুহিনা শুদ্ধের 2 বছরের ছোট, আর পহেলিকা প্রণয়ের 1 বছরের। বয়সের ব্যবধান খুব কম হয়, ওরা চারজন একসাথে বড় হয়েছে। যখন থেকে ওরা ভালোবাসার মানে বুঝতে পারে, তখন থেকে ভালোবাসার মানুষ হিসেবে শুদ্ধ আর প্রণয়কে বেছে নিয়েছে। সেখানে প্রিয়তা নামে কেউ ছিল না। তখন পহেলিকার মনে এক বিচ্ছেদ ছিল না। সে তার অন্যান্য ভাই বোনদের মতোই প্রিয়তাকে ভালোবাসতো, কিন্তু সময়ের সাথে সাথে প্রণয় ওর প্রতি পাগলামো দেখে ওর মনটা বিষিয়ে দিয়েছে। ভীষণ কষ্ট হতো তার। যতবার প্রণয় প্রিয়তার প্রতি বাঁধনহারা ভালোবাসা দেখতো, ততবারই তার মনে প্রিয়তার জন্য একটু একটু করে ঘৃণা জন্ম নিত। একসময় সে উঠে পড়ে লেগেছিল প্রিয়তাকে মেরে ফেলার জন্য, কিন্তু শুদ্ধ আর একজন বিশেষ ব্যক্তির জন্য সে সফল হয়ে ওঠেনি। তবে তার এই হিংসাত্মক মনোভাব সম্পর্কে প্রণয় কোনোদিনও জানতেও পারেনি। শুদ্ধ আর প্রণয় থেকে প্রিয়তার বয়স 13 বছরের কম। শুধু একটি ছোট্ট বাচ্চা নিয়ে দিনরাত তাদের মধ্যে ঝামেলা, মারামারি, দুদিন পর পরই দুজনের একসাথে হাসপাতালে ভর্তি হওয়া। ধীরে ধীরে তাদের গভীর বন্ধুত্ব গভীর শত্রুত্বের রূপ নিল। আর আজ এত বছর পেরিয়ে যাওয়ার পর এই দ্বন্দ্ব বা শত্রুতা এক গলি পরিমাণ কমেনি, বরং দিন দিন তা যেন আরো বেড়ে চলেছে ডালপালার মতো। প্রিয়তা ধীরে ধীরে যত বড় হচ্ছিল, আর তাকে আপন করার আকাঙ্ক্ষাও বৃদ্ধি পাচ্ছিল। যদিও শুদ্ধ দূরে ছিল, তবুও সে তার সুইটহার্টকে নজরের আড়াল করেনি। প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড খবর সে রাখতো। অবশেষে তার দিন এলো, সেও একটা মোক্ষম সুযোগ পেল প্রণয় প্রিয়তার থেকে চিরতরে দূরে সরিয়ে দেওয়ার। শুদ্ধ যতই প্রহেলিকাকে বেনলেস ভাবুক না কেন, আজ যা কিছু হয়েছে তার 90% ক্রেডিট প্রহেলিকার। প্রহেলিকা যদি ওই কাজটা না করতো, তাহলে শুদ্ধ কখনো প্রণয়ের থেকে তার প্রাণকে আলাদা করে দিতে পারতো না। কোনো মতেই প্রণয়কে বাধ্য করে নিত না। প্রণয় শিকদারের কোনো দুর্বলতা ছিল না, শুধু একটাই দুর্বলতা ছাড়া। আর সেই দুর্বলতাটাকে সেখানে টোকা দেওয়ার সাথে সাথেই প্রণয় শিকদার ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আর এই সুযোগটা লুফে নিয়েছিল শুদ্ধ আর প্রহেলিকা। তবে তাদের ভালোবাসা পাওয়াটার রাস্তা ভয়ঙ্কর ছিল। তাদের ভালোবাসার রূপ প্রণয়ের ভালোবাসার মতো কোমল না, বরং ধ্বংসাত্মক। তবে ওরা দুজনেই প্রিয়তাকে এত পরিমাণ ভালোবাসে যে পরিমাণ চায়, যা প্রিয়তা কোনোদিনও কল্পনাও করতে পারবে না। তবে সব সত্য মিথ্যার বেড়াজালের ঊর্ধ্বে একটা কথাই ধ্রুব সত্যি, শুদ্ধ আর প্রণয়ের ভালোবাসার মধ্যে কোনো কম বেশি নেই। দুজনেই সমান ভালোবাসে। ওরা এমন পরিমাণ ভালোবাসে যে ওইটা একটা মেয়ের জন্য হাজার জীবন ধ্বংস করে দিত হাত কাঁপবে না কারো। তারা প্রাণ দিতে পারে আর নিতেও পারে শুধু একটি মেয়ের জন্য। ওরা দুজনেই নিঃস্ব, ওদের নিজের বলতে কিছু নেই। সকাল 8:45। শুদ্ধ গোসল সেরে খালি গায়ে বেরোলো ট্রাউজার পরে। তার পুরুষালী ফর্সা দেহ থেকে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জলের কণা। আকর্ষণীয় লাগছে তাকে। হাত তার বুকের পেশি ফুলে উঠেছে। 6 ফুট 1 উচ্চতার এক সুঠামদেহী পুরুষ। হাঁটা চলা, পার্সোনালিটি, সবকিছু মেন্টালি ভাব। এই অবস্থায় তুহিনা কোন
তো কোন ছাড়, যে কোনো নারী এক দেখায় খুন হয়ে যাবে। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে তার চোখ আটকে গেল এক জায়গায়। চোখ ঠোঁট ঠোঁটে খেললো এক চমৎকার হাসি। চোখ বন্ধ করে দৃশ্যপটটি ফুটে উঠল কাল রাতের মোহনীয় সব দৃশ্য। শায়নার দিকে তাকিয়ে রহস্যময় হাসি কণ্ঠে বলল, ম্যাডাম, আমার চোখ খুলে দিয়ে পালিয়েছ, আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছ। এর শোধ কিন্তু আমি শুধু আসলে নিতে পারি। তবে আমার নামও শুদ্ধ চৌধুরী, মনে রেখো। বহু বছর আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছ সুইটহার্ট, এবার আমার পালা। এবার তোমাকে এই শুদ্ধের খাঁচায় বন্দি হতেই হবে। এই শুদ্ধ তোমাকে আপন করতে যে কোনো কিছু করতে পারে। এই শুদ্ধের বিষয় বিষাক্ত ভালোবাসার বিষ তোমায় পান করতে ইচ্ছে হবে। ডক্টর চৌধুরী কারো ঋণ রাখে না। তুমি যেহেতু আমার ভালোবাসা দিয়ে খুন করেছো, তাহলে তোমাকে বা কিভাবে অক্ষত রেখে দিই বলো। নাও ইউর টার্ন মাই সুইটহার্ট, আই লাভ ই, প্রিপেয়ার ইট। বলে বাঁকা হাসলো। ফর্সা গালে টোল পড়লো হাসিটা। কে যে মারাত্মক লাগছে। সে ওয়ার্ডরোব খুলে সাদা ফর্মাল শার্টের সাথে কালো ফর্মাল প্যান্ট বের করলো। ফোনের টাইম দেখে নিল। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো, কাল রাতে কোথায় ছিলি তুই? শুদ্ধ পেছনে না ঘুরে বাঁকা হাসলো। প্রণয়ের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে পুনরায় প্রশ্ন ছুড়ল, কাল রাতে কোথায় ছিলি? অ্যান্সার মি। শুদ্ধ হাসলো। ভুরুনাচে একটি হাসি ফুটে উঠল। প্রণয়ের সামনে এসে দাঁড়ালো। প্রণয় উদ্বিগ্ন চোখে রেখে নির্লিপ্তভাবে জবাব দিল, জান্নাতে। এর উত্তর শুনে বুড়ো কচে গেল প্রণয়ের। পুনরায় রেগে কিছু বলতে গিয়ে হঠাৎ তার দৃষ্টি স্থির হয়ে গেল এক জায়গায়। বলা চলে তার বাকশক্তি যেন হারিয়ে গেল। মস্তিষ্ক সমস্ত স্নায়ু যেন নিজেকে ক্ষমতা হারালো। নিষ্পত চোখে তাকিয়ে রইল শুদ্ধের বুকের দিকে। আজ সে হয়তো নিজের চোখটাকেও বিশ্বাস করতে চায় না। শুদ্ধের বুকের বাম পাশে গভীর দুটো চিহ্ন, যে কেউ একেবারে দেখলেই বলে দিবে এটা কোনো সাধারণ ক্ষত না, এটা বিশেষ। এটা দুজনের একান্ত ব্যক্তিগত মুহূর্তের বিশেষ চিহ্ন। আর সেই দাগগুলোই সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে। ফর্সা নিখুঁত দেহের এই জায়গাটায় রক্ত জমাট বেঁধে গেছে, কালচে নীল বর্ণ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক ব্যথা। শুদ্ধ প্রণয়ের এত মনোযোগ দিয়ে নিজে দেখার চেয়ে দেখার থাকলে ভুরু কুঁচকে প্রণয় দৃষ্টি অনুসরণ করে সে, এবং নিজের দিকে তাকালো। ঘটনা বুঝতে বাঁকা এসে প্রণয়কে বলল, কি এত মন দিয়ে কি দেখছিস? এটা লাভ বাইট। তোর থেকে ভালো কে চেনে ভাই? সে ভুরু কুঁচকে নিল। প্রণয়ের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো, কিন্তু প্রণয় কোনো জবাব না পেয়ে একটু রাগিয়ে দিয়ে বলল, ভাবছি দাগটা নিয়ে যেতে দিব না, পার্মানেন্টলি রেখে দেব। আমার সুইটের দেওয়া প্রথম চিহ্ন আজীবন বুকে রেখে দিব। কিন্তু প্রণয় এবার উত্তর দিল না। শুদ্ধর মনে হলো শখটা তাহলে ভালোই লেগেছে। সে প্রণয়ের কাঁধে হাত রাখতেই প্রণয় চমকে গেল। বুকের ভেতরটা কেমন অনুভূতি হচ্ছে সেটা সে বোঝাতে পারল না। তবে বাইরে দেখা যাচ্ছে না, কিছুটা আন্দাজ করাও যাচ্ছে না। প্রণয়ের রক্তচক্ষু দিয়ে তাকালো শুদ্ধের দিকে। তার দু হাত মুষ্টিবদ্ধ, চোখে সাদা রং রক্তিম হয়ে গেছে। সেখানে হয়তো পানি চিকচিক করছে। কপালে সবুজ শিরাগুলো ফুলে ফেপে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে সামনের ব্যক্তির ওপর কিছুক্ষণের মধ্যেই টর্নেডো ঝড় বয়ে যাবে। শুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টি প্রণয়ের পর্যবেক্ষণ করে। আবারও বাঁকা এসে বলল, কুল ম্যান, এত রেগে যাওয়ার কি আছে? আমাদের এগ্রিমেন্ট তো ছিলই আমার সুইটহার্ট। নিজে থেকে আমার কাছে এলে, আমাকে ভালোবেসলে তুই আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবি না। ওর ওপর থেকে নিজের সকল অধিকার তুলে নিবি, ওকে আমার হাতে তুলে দিবি। এখন দে প্রমাণ তোর চোখের সামনে। আর মুখে কিছু বলার প্রয়োজন আছে বলেও তো আমার মনে হয় না। প্রণয়ের কথাগুলো যেন শুনতেই বুকটা কেঁপে উঠল। প্রণয়ের কথাগুলো বলতে কেন জানি বুক কাঁপছিল শুদ্ধের। কিন্তু বন্ধুর মনের অবস্থা আন্দাজ করে খারাপ লাগা ছাড়িয়ে পড়েছিল মনের আনাচে কানাচে। সে মোটেও চায়নি প্রণয়কে এসব দেখে ফেলুক। সে আরো কিছু বলতে চাচ্ছিল, তার আগে শক্ত হাতের তীব্র আঘাত এসে লাগলো শুদ্ধের গায়ে। শুদ্ধ চমকায় না, এটার জন্য সে প্রস্তুত ছিল। প্রণয় লাল রক্ত চোখে শুদ্ধকে মারতে মারতে চিৎকার করে ওঠে, আই জাস্ট ফাক ইউর এগ্রিমেন্ট, শি ইজ অনলি মাইন, হাউ ডিয়ার ইউ টাচ মাই লাভ, আই উইল ডিস্ট্রয় ইউ। বলতে বলতে এলোপাথারি মারতে শুরু করে শুদ্ধকে। শুদ্ধের নাক মুখ দিয়ে ইতিমধ্যে রক্ত পড়তে শুরু করে দিয়েছে।
তবুও তার ঠোঁটে বিজয়ের হাসি আজ, যা দেখে প্রণয়ের রাগ হয়। তীব্র রাগে মাথা চেপে ধরে সে, ক্ষোভে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আজ সে নিচে মারবে, তাহলে সকল যন্ত্রণা উৎসকে তুলে ফেলবে। শুদ্ধ মারতে মারতে রক্তাক্ত করে ফেলবে। কিন্তু শুদ্ধ এবারও আঘাত করেনি, কেবল প্রণয়ের আঘাত করতে দিচ্ছে। কারণ সে জানে এখন তার শত্রুকে বাধা দিলে সে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলবে। শান্তশিষ্ট প্রণয়ের রাগ সম্পর্কে তার অনেক ভালোই ধারণা আছে। এই শত্রুতাকে সে মেরে ফেললে শুদ্ধর এই শত্রু হারাতে চায় না। প্রিয়তার বসবাস হৃৎপিণ্ডের ৮০ ভাগ জায়গা জুড়ে থাকলেও বাকি ২০ ভাগ জায়গা যে শত্রুর দখলে। প্রণয় হিতাহিত জ্ঞান হারিয়ে মারতে থাকে, হঠাৎ থেমে যায়। তার নজর আটকায় শুদ্ধের পিঠে। সেখানে ১০টা নখের আঁচড় দাগ লেগে আছে, সেখানেও রক্ত জমাট বাঁধা। প্রণয়ের হাতটা আপনি আপনি থেমে যায়। চোখ বন্ধ করতেই গড়িয়ে পড়ে উষ্ণ তরল জিভ থেকে। তখনও হিংস্রতা, দুর্বলতা লাগছে ভীষণ। তার চোখ খুলে আরো কয়েকবার দেখলো ক্ষতগুলো। এগুলো দেখে কান্নার ভাই অন্ধ সম্পর্কে গভীরভাবে ধারণা রাখবে। কি ধারণা হতে পারে স্পষ্ট, কি জন্য এগুলো দাগ। প্রণয় এখানে এসেছিল তার মনে সন্দেহ দূর করতে, নিজের চিন্তা ভাবনা ভুলে প্রমাণ করে নিজের মনটাকে একটু স্বস্তি দিতে। কিন্তু সে স্বপ্নেও ভাবতে পারেনি এইটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে, এখানে এসে এমন কিছু দেখার জন্য যা তার পুরো পৃথিবীটাকে উল্টাপাল্টা করে দিবে, চিনিয়ে নিবে বেঁচে থাকার শেষ অবলম্বন, ফুরিয়ে দিবে সবকিছু। জীবনে যা কিছু ছিল প্রয়োজন সেই মুহূর্তে অনুভব করছে, এখন নয় বরং কাল রাতেই তার মরে যাওয়া উচিত ছিল। তবে তার সামান্য স্বস্তি নিয়ে হলেও মরতে পারত। এইটুকু স্বস্তি সে পেত, যার জন্য মনের মধ্যে ব্যাকুলতা, যার বিচ্ছেদ সে নিঃস্ব, সে অন্তত এতটুকু হলে তো তাকে ভালোবেসেছে, এইটুকু সান্ত্বনা তো সে নিজে পেত। কিন্তু এখন তো মরে গেলেও শান্তি পাবে না। তার এই অসম্পূর্ণ জীবনে এত প্রাপ্তি তাকে কিছুতেই কিছু দিল না। সে বহু কষ্টে উচ্চারণ করলো, ছি রক্তজবা, তুই এতটা নিচে কিভাবে নামতে পারলি। কয়েক সেকেন্ডের মধ্যে প্রণয়ের চোখ পুনরায় দ্বিগুণ হিংস্রতা শুরু হলো। সে তার চোখের সামনে ভাসতে থাকা কল্পনাগুলো সকল দৃশ্যপাট সম্ভাব্য করলো। রাগে তার শরীর কাঁপছে, ইচ্ছে করছে এবার মেয়েটিকে নিজের হাতে খুন করে ফেলতে, বুক পুড়িয়ে দিতে। তীব্রভাবে ক্ষোভে সে বলল, তুই আমার পবিত্র ফুল, তোকে আমি নিজের মুখে আগলে ছোট থেকে মানুষ করেছি, কখনো নিজের এইটুকু ছুতে দেখার সাহস করিনি। যদি তুই মলিন হয়ে যাস, সত্যি তোর পবিত্রতায় দাগ লেগে যায়, এই ভয় সবসময় নিজেকে বোঝাতাম। আমার রক্ত জবা একদিন ঠিক আমার হবে, সেদিন আমার মনে সকল ভালোবাসা দিয়ে তাকে আপন করে নিব। কেন তারা ছিল তোর, আমার নাম। কিন্তু সেদিন সেই আশাটা নিভে গেল, যেদিন অনেক কষ্ট হয়েছিল জানিস। তবে মনকে আবারও বুঝিয়েছিলাম আমার রক্ত যাবার দর্শন যথেষ্ট। তুই আমার মানসিক শান্তি, দিন শেষে ক্লান্তি আর পূর্ণতা পুষিয়ে। তোর চাঁদ মুখটা যখন দেখি, চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও আমি তোর গায়ে কখনো কলঙ্ক লাগতে দেই নাই। সব ঝাটকা আমি সহ্য করেছি, আর আজ তুই নিজেই আমার পক্ষে সবচেয়ে বড় বিষাক্ত ছুরিটা মারলি। তবে ঠিক আছে, তোকে আমি নিজের জীবন থেকে আগলে রেখেছিলাম, আজ আমি তোকে এই দুনিয়া থেকে বিদায় করে দিব। তুই আমার না হলে কোনো অধিকার নেই তোর বেঁচে থাকার। তুই মিথ্যাবাদী, তোর সাথে সাথে তোর চোখও মিথ্যা বলে। আমি তোকে চিনতে ভুল করেছি, কিন্তু ব্যাপার না, আমি যেহেতু বাঁচবো না তাহলে তোকেও মরতে হবে। আমি পারবো না তোকে ছাড়া থাকতে, তাই আমি যেখানে থাকবো তোরও সেখানেই থাকতে হবে। কবর যদি হয় আমার শেষ ঠিকানা, তবে আমি একা যাব না। প্রণয় পাগলের মতো ছুটে বেরিয়ে যায় শুদ্ধের ঘর থেকে। শুদ্ধের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি, সে নিজের ঠোঁটের কোণে থেকে গড়িয়ে পড়া রক্ত মুছে নিয়ে তাচ্ছিল্য করে বলে, খুব লেগেছে আজ তাই না? আমারও লাগতো, খুব কষ্ট হয়েছে। বল, আমারও তো হতো, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, শুধু তোর জন্য। আমাকে আমার ভালোবাসা থেকে হাজার মাইল দূরে পড়ে থাকতে হয়েছিল। আজকে তুই ঠিক যে যন্ত্রণা অনুভব করলি, সেটা আমি প্রতিনিয়ত অনুভবও করতাম, শুধু তোর জন্য। খুব কষ্ট হতো, বিশ্বাস কর, খুব। একটাবারও দেখার জন্য, ওকে দেখার জন্য গলাটা শুকিয়ে যেত, কিন্তু পারতাম না। তোর জন্য, তোদের জন্য। অন্যদিকে অন্যকে কষ্ট দিয়ে খুব ভালো লাগে তোদের, আর সেই কষ্ট ওর কয়েক ফোঁটা যখন নিচের গায়ে লাগে তখন তোরা সহ্য করতে পারিস না। বিশ্বাস কর, আজকে তুই যে কষ্টটা পাচ্ছিস এটা তুই ডিজার্ভ করিস, এটা তোর কর্মফল। বহু বছর তো সুখে কাটালি, এবার একটু অনুভব কর
আমি তো মানুষ, কি কি সহ্য করে বেঁচে আছি শুধু তোর জন্য। সে কিছু একটা ভেবে কিছুৎকাল ফোন লাগালো, ফোন করলো, কয়েকবার রিং হতে ফোন রিসিভ হলো। ওপাশ থেকে কিছু বলার কি শোনা গেল না, শুধু শুদ্ধ বলল খুব কষ্ট পেয়েছে, চোখে চোখে রাখবেন, যদি মরে যায় তাহলে আপনারই লস। ওপাশের ব্যক্তি কিছু একটা বলল, যা শুনে চরম রেগে গেল শুদ্ধ। ওর আগে গজরিয়ে বলল, জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি আপনার হাতের পুতুল নই। এই আবুদ্ধ চৌধুরী শুদ্ধ কারো কথাই চলে না, সে নিজের মর্জিতে চলে। এতদিন আপনি আমাকে আপনার হাতে নাচিয়েছেন, কারণ আমি ভেবেছিলাম আপনি হয়তো আপনার কথা রাখবেন, কিন্তু এখন আমি ভালো করেই বুঝতে পারছি আপনার মতো স্বার্থপর মানুষ নিজের স্বার্থ ছাড়া অন্য কারো কোনো কিছু করতে পারে না। তাই আমাকে আপনার আটটা বুঝিয়ে নিতে দিন। তাই আমাকে জ্ঞান দিবেন না, সেটা আপনার জন্য মোটেও ভালো হবে না। আমার বলার কথা তাই বলে দিলাম, বাকিটা আপনার ইচ্ছা। বলে কট করে ফোন কেটে দিল। পুনরায় দুটো পায়ে নিজের ঘরে প্রবেশ করলো, ডয়ার খুলে সাইলেন্সার লাগানো রিভলভারটা বের করে হাতে নিল। তার লাল লাল চোখ দুটো জল জল করছে। সে ধরে আসা গলায় বলে, তোর দেহ ও মনের ওপর কেবল আমার অধিকার। তোর মনের মালিক আমি, দেহের উত্তরসূরি আমি। তোকে যদি কোনোদিন আপন করতেও না পারতাম, তবুও তোকে কোনোদিন অন্য কারো হতে দিতাম না। দুঃখিত জান, আমি এত মহান নই যে আমার প্রিয়তমাকে অন্যের হাতে তুলে দিব। প্রয়োজন হলে আমি নিজেই প্রাণ দিব এবং নিব, কিন্তু তোর অধিকার কারো মাঝে সহ্য করব না। সে রিভলভারটা নিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। পৈলিকা বার্তায় টানানো পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো, চোখে মুখে ভয় রক্তশূন্য হয়ে গেল। সে প্রণয়কে এত রাগে যেতে এর আগে দেখেনি। ভয়ে তার রীতিমতো কলিজা কাঁপছে, লাফাচ্ছে। সে ছুটে গিয়ে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। নিজেকে শান্ত করার চেষ্টা করলো, ভাবলো কি হলো ব্যাপারটা, ওটা নিয়ে কাকে মারতে গেল, আর কি বললো, নিজের প্রাণকে নিজে মেরে ফেলবে তাহলে কি। পহিলিকা ভুরু কুচকালো, কিছুক্ষণ ভাবার পর চোখ মুখে বিষময় হা হয়ে গেল। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, প্রিয়তা। কয়েক পলক থমকে থাকার পর হাত দিয়ে মাঝে তাড়ানোর ভঙ্গিতে বলল, যত বড়ই তুমি যত বড়ই হও না কেন, আর যত রেগেই থাকো না কেন, এই কাজ তোমার জন্য নয়। তোমার আগে চরম পর্যায়ে তুমি নিজেকে শেষ করে দিতে পারো, কিন্তু প্রিয়তার গায়ে সামান্য টেকা দিতে পারবে না। রাক্ষস রক্ষক কখনো ভক্ষক হতে পারে না। আর তুমি যদি ওকে সত্যি মারতে পারতে, তাহলে পৃথিবীটা অন্যরকম হতো। এতদিন আমি তোমার মনে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলতে পারতাম। এসব ছাইবাজ ভাবনার মাঝে হঠাৎ করে তার মাথায় প্রশ্ন জাগলো। মনে মনে ভাবলো, সকাল সকাল কি এমন ঘটলো যে আমার প্রাণের স্বামী এত রেগে গেল। কিছু ভাবতেই সে ঝাটকা খেয়ে উঠে গেল। তারপর দৌড়ে দৌড়ে কিছুটা ছুটে গেল শুদ্ধের ঘরের দিকে। প্রণয় প্রিয়তার দরজায় হালকা চাপ দিয়ে দরজাটা শব্দহীনভাবে খুলে গেল। প্রিয়তা কখনো দরজার ভেতর থেকে লক করে না, সবসময় চাপানো থাকে। কাল অনেক রাত করে বাড়ি ফিরে মেয়েটা কোনো রকম খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিল। প্রিয়তার কক্ষের ভেতরে পা রাখতে প্রণয় হৃৎপিণ্ড কেঁপে উঠল। বিদ্যুৎ দেখে নাকে এসে লাগলো তীব্র সুবাস, যা প্রণয়ের জন্য নিষিদ্ধ মাদক। আর হৃৎপিণ্ডের গতি বাড়তে লাগলো। আচমকা যন্ত্রণায় আগুনে ভালোবাসার ঘৃত পড়ল। তাতে ভালোবাসার ভার ভালো কিনা বোঝা গেল না, তবে যন্ত্রণার আগুন হলহল করে ছড়িয়ে পড়ল হৃৎপিণ্ডের আনাচে কানাচে। সে ধীরে পায়ে এগিয়ে গিয়ে প্রিয়তার বিছানার কাছে কাছে যেতে প্রিয়তার মুখখানা দৃষ্টি আটকে গেল। প্রণয়ের সকল অনুভূতি অসর হয়ে গেল। সে নিষ্পাপ চোখে তাকিয়ে রইল প্রিয়তার দিকে, নিজের জান পাখির দিকে। প্রিয়তা বেবি পিঙ্ক কালারের হ্যালো কিটি ওভারসাইজ টি শার্ট সাথে ম্যাচিং ঢিলেঢালা প্লাজো পরে আছে। প্লাজোটা হাঁটুর একটু নিচ পর্যন্ত উঠে আসায় অতি আকর্ষণীয় ফর্সা পা দুটো দৃশ্যমান। লম্বা ঢেউ খেলানো চুল সহজেই বিছানা ছাড়িয়ে মেঝের ওপর লুটোপুটি খাচ্ছে। নাকের আশেপাশে তেল চিকচিক করছে, গন্ধ বন্ধ চোখের পাতার পাপড়িগুলো অপরূপ মায়ায় লেপ্টে আছে। এক হাত গলার কাছে আর এক হাত পেটের ওপর রেখে শিশুসুলভ ভঙ্গিতে ঘুমিয়ে আছে প্রিয়তা। পর্দার ফাঁকফোকর দিয়ে দিবকের আলো এসে লাগে পড়ছে। প্রিয়তা নিষ্পলক চেহারা দৃষ্টি নিবদ্ধ হতেই মনে মনে প্রণয় তীব্র রাগ হলো, ক্ষোভ, আকর্ষণ মুহূর্তেই শুষে নিল সব। লাভা ছাড়ানো জ্বলন্ত আগ্নেয়গিরি মুহূর্তে নীল
সাগরে পরিণত হলো। তবে মস্তিষ্কের প্রধান নিভে গেলেও মনের ক্ষত যেন আরো খানিক গভীর হলো। সেখান থেকে অদৃশ্য রক্ত ধীরে ধীরে ঝরতে লাগলো, যা প্রণয়ের জন্য অসহনীয়। সে দৃষ্টি সরিয়ে রিভলভারটির দিকে তাকাতেই নিজের প্রতি চরম ঘৃণা এসে গেল। অন্তরাত্মা ব্যঙ্গ করে বলে উঠল, পারবি তো? প্রণয় তাচ্ছিল হাসলো। রিভলভারটা পাশের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললো, মহাগ্রস্তের ন্যায় একদিক এগিয়ে প্রিয়তার দিকে। প্রিয়তার মাঝে বসে পড়ে, গভীর মনোযোগ দিয়ে নিজের দুর্বলতা মন প্রাণ ভরে দেখে। নিজের দুহাত দুপাশে রেখে সে ঝুঁকে পড়ে প্রিয়তার দিকে। প্রিয়তার ঘুমন্ত ভারী নিঃশ্বাস আশ্রে পড়ছে প্রণয়ের চোখে মুখে। প্রিয়তার দিকে অপলক তাকিয়ে থাকতেই টপ খেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল প্রিয়তার ডান গালে। সে প্রিয়তার নরম গালে হাত ছুঁয়ে আকুল কণ্ঠে বলল, আঘাত যদি করারই ছিল, পুরো শরীরটা তোমার ছিল। কিন্তু বোকা তুমি আঘাত করার জন্য হৃদয়টাই বেছে নিলে। কথাটার নিঃশ্বাস নেওয়ার তালে তালে প্রণয়ের গালে এবার গলার অ্যাডামস আপেল একটু এদিক সেদিক নড়ে চড়ে উঠল। সে প্রিয়তার দিকে তাকিয়ে আরো কিছু বলবে, তার আগে প্রিয়তা ঘুম ঘরানো ঘরে বাহাত আঁকড়ে ধরল। আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল প্রণয়ের। আবারও গাল বেয়ে গড়িয়ে পড়ল ফোঁটা বেদনার অশ্রু প্রিয়তার গলায়। সে প্রিয়তার নরম হাতটা মুঠো করে হাতের উল্টো পিঠে আলতো করে চুমু খেয়ে বুকের পা পাশে চেপে ধরে বিড়বিড় করলো, পৃথিবীর সবাই আমাকে ছেড়ে খুঁড়ে খেত, আমার একটুও কষ্ট লাগতো না রে জান। কিন্তু তোমার দেওয়া ছোট্ট ছোট এই কষ্টগুলো যে আমি সহ্য করতে পারি না। আর সেই তুই আমাকে আজকে ভেতর থেকে ঘুরিয়ে দিলি। সে বড় করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, অতঃপর প্রিয়তার দিকে তাকিয়ে তার ছেলের হাসি এসে বলল, তবে তাই হোক, তোর সুখেই না হয় আমি সুখী হই। আমি যদিও না থাকি তবুও তুই আমার জান, তুই সুখী থাক। অতঃপর প্রিয়তার কপালে পড়ে থাকা দুটো বেবি হেয়ার স্বর্ণপর্ণে কানের পিছনে গুজে দিয়ে সেদিকে গভীর চোখে ছুঁয়ে বিড়বিড় করলো, আমার সকল সুখ তোর হোক পাখি। তার ধৈর্যশীল আর কোলায় না, তার ধৈর্যে আর কোলায় না। সে আর 1 মিনিটও বসে না, দাঁড়িয়ে পড়ে, প্রবল বেগে বেরিয়ে পড়ে প্রিয়তার ঘর থেকে, অতঃপর শিকদার বাড়ি থেকে।